নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যেও। চলো, 1 নম্বর টপিকে কী বলছে দাও। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে গোপাল সরকার বেনির রমেশের, রমার না আকবরের কর্মচারী ছিলেন? উত্তর হবে রমেশের। 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কি করে বুঝবো গল্পটি কার লেখা? উত্তর হবে আশাপূর্ণা দেবী। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে গলির মোড়ে দাঁড়িয়ে আছে, কি দাঁড়িয়ে আছে? গাছ। 4 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে ডিঙিটিদের এ বেঁধে রেখে গিয়েছে, ডিঙিটি বাঁধা আছে, কোথায় বাঁধা আছে? উত্তর হবে হিজল গাছে। 5 নম্বর প্রশ্নটা দেখে নাও। 5 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে আনন্দ দুঃখ প্রকাশ পায় বিস্ময়সূচক, প্রশ্নবোধক না আবেগসূচক বাক্যে? উত্তর হবে বিস্ময়সূচক বাক্যে। 6 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে গান্ধীজি হলেন জাতির জনক, রেখাঙ্কিত পদটি হলো সর্বনাম পদ, বিশেষ্য পদ, ক্রিয়াপদ? উত্তর হবে বিশেষ্য পদ। 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে বলছে সুখে থেকো, রেখাঙ্কিত পদটি হলো ক বিশেষণ পদ, ক্রিয়াপদ, অব্যয় পদ না সর্বনাম পদ? উত্তর হবে বিশেষণ পদ। 8 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে ইয়ো একটুর জন্য ট্রেন ধরতে পারলাম না, রেখাঙ্কিত পদটি হলো? উত্তর হবে অব্যয় পদ। 9 নম্বর প্রশ্ন হলো আহা কি দেখিলাম, বাক্যটি হলো ক নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, বিস্ময়সূচক বাক্য না অনুজ্ঞা বাক্য? উত্তর হবে বিস্ময়সূচক বাক্য। 10 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে আগে তো দেখা করো তারপর ভাবা যাবে, তো অব্যয়টি হলো ক ক কি অলংকারিক। চলো, 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে আমি এবং সুভাষ কলকাতায় যাব, এই বাক্যে বিশেষ্য পদের সংখ্যা কয়টি? উত্তর হবে 2টি। 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে মানুষ বড় কাঁদছে, মানুষ কাঁদছে কেন? উত্তর হবে জীবন যন্ত্রণায় ক্ষত বিক্ষত মায় মানুষ কাঁদছে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে হাওয়াদের কি নেই? উত্তর হলো হাওয়াদের থাকার জন্য নিজস্ব ঘর বাড়ি নেই। 3 নম্বর প্রশ্ন হলো চেঁচিয়ে উঠল সমস্বরে, কারা কি বলে চেঁচিয়ে উঠল? উত্তর হলো ছেলে ছোকরার দল, প্রাণ আছে এখনো প্রাণ আছে বলে সমস্বরে চেঁচিয়ে উঠল। 4 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে জলসিটির পাশে ঘাসে কি দেখা যায়? উত্তর হলো জলসিটির পাশে ঘাসে বুনো চালতার নুয়ে পড়া ডালগুলি দেখা যায়। 5 নম্বর প্রশ্ন হলো বৃক্ষ শিশু কোথায় নিদ্রায় যায়? উত্তর হলো বীজের কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিদ্রায় যায়। 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 6 নম্বর প্রশ্ন বলছে বুকু কোন স্কুলে পড়তো? উত্তর হলো আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে বুকু পড়তে যায়। 7 নম্বর প্রশ্ন হলো নাটোরের কথা গ্যাংলে নাটোরকে? উত্তর হলো মহারাজা জগদীন্দ্রনাথ রায়। 8 নম্বর প্রশ্ন হলো জ্যোতিদাদার উদ্যোগে আমাদের একটা সভা হয়েছিল, জ্যোতিদাদা কে ছিলেন? উত্তর হবে জগদীন্দ্রনাথ ঠাকুর। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে অপু ও দুর্গার মধ্যে কি নিয়ে ঝগড়া হয়ে মুখ দেখাতে কি বন্ধ হয়েছিল? উত্তর হলো দেশি কুমড়োর শুকনো খোলায় নৌকা দেখে। 10 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে রানুর দিদির বিবাহ উপলক্ষে যে ছোট একটি মেয়ের সঙ্গে দুর্গার বন্ধুত্ব হয় তার নাম কি? উত্তর হলো ছোট মেয়েটির নাম টুনি। 11 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে গাঙ্গুলি বাড়িতে অপুর কখন নিমন্ত্রণ থাকে? উত্তর হলো চৈত্র বৈশাখ রামনবমী দোলের দিনে। 3 নম্বর টপিক কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। মোরা নালিশ করতে পারিব না, কে এই কথা বলেছেন? বক্তা নালিশ করতে পারবে না কেন? উত্তরে কি বলছে দেখো, বলছে রমাদের বীরপুরের প্রজা আকবর এই কথা বলেছেন। আকবর একজন প্রকৃত লাঠিয়াল, তার আত্মসম্মান বোধ প্রবল, সে জানে লাঠিতে জয় পরাজয় আছে। রমেশ লাঠির আঘাতে সে আহত হয়, তার মাথা দিয়ে রক্ত ঝরে, কিন্তু 5খানা গায়ের লোক তাকে সর্দার বলে মানে, তাই পরাজিত হলেও সে আত্মমর্যাদা হারাতে রাজি নয়। নালিশ করলে তার সম্মানহানি ঘটবে, সে সর্দার হিসেবে অপমানিত হবে। তাছাড়া সর্দার এ কথায় ছোটবাবু রমেশের প্রতি শ্রদ্ধা পরিস্ফুট হওয়ার কারণ রমেশ নিজের স্বার্থ নয়, গ্রামবাসীদের স্বার্থে 100 বিঘা জমি বাঁচাতে বাঁধ কাটার কাজে তার বিরুদ্ধে লাঠি ধরেছে, তাই কোনোভাবে সে সদরে গিয়ে তার চোট দেখাতে পারবে না বা থানায় গিয়ে মিথ্যা অভিযোগ জানাতে পারবে না। 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, উপায়গুলি পাঠ্যাংশে অনুসরণে আলোচনা করো। চলো উত্তরে দেখে নাও কি বলছেন। বলছে যে বীজ ছড়ানোর প্রক্রিয়া সম্পর্কে লেখক জানিয়েছেন প্রথমত পাখিরা ফল খেয়ে দূরে দূরে দেশে বীজ ছড়িয়ে যায়, ফলে
অনেক জনমানবহীন দ্বীপেও গাছ জন্মে থাকে। এছাড়া অনেক সময় বীজ প্রবল বাতাসে উড়ে গিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। বিশেষত শিমুল গাছের ফল রোদে ফেটে যায়, তারপর বীজ তুলোর সঙ্গে উড়ে বেড়াতে থাকে। এইভাবে দিনরাত দেশ দেশান্তর বীজ ছড়িয়ে পড়েছে। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ও কি কাণ্ড করছে, তুমি কে, কি কাণ্ড করেছে। উত্তরটা দেখে নাও। উত্তর কি বলছে, আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশটি বুকুদের বাড়িতে বেড়াতে আসা তারই বয়সী ছেলে ডাম্বল কাণ্ডটি করেছে। বুকুদের বাড়িতে একটি ঘরের দেওয়ালে সাটিয়ে রাখা বইয়ের আলমারিটার একটা পাল্লা ধরে ডাম্বল এমন জোরে হ্যাঁচকা টান মারল যে চাবি বন্ধ কলটি বন্ধ অবস্থাতেই পালার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে। তারপর সেখানে সাজানো বইগুলি থেকে একসঙ্গে 3-4টি বই নামিয়ে তাতে ছবি নেই বলে ঘৃণা ভরে সেগুলি মাটিতে ফেলে দিয়েছে। 4 নম্বর টপিকে কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। চলো 4-এর প্রশ্নটা দেখে নাও। বলছে পারাগা দুপহরকে কবি কতটা ভালোবেসেছেন তা তোমার নিজের ভাষায় লিখো। চলো উত্তরে কি বলছে, উত্তর বলছে পাড়াগাঁয়ে দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কারণ সেখানকার দুপুরবেলা রৌদ্রে যেন স্বপ্নের গন্ধ লেগে থাকে। সেই স্বপ্নের আবেশে কবির মনে কোনো গল্প, কোনো কাহিনী যে বাসা বাঁধে তা কেউ বলতে পারে না। এ কথা বলতে পারে শুধু মাঠ এবং মাঠের শঙ্খচিল, কারণ কবির হৃদয় তাদের কাছে বহু যুগ থেকে কথা শিখেছে। 2 ফুট জলসিরি নদীর পাশে বুনো চালতার শাখাগুলো নুয়ে পড়ে, জলে তাদের মুখ দেখা যায়, জলে মালিকহীন ডিঙি এবং নৌকাকে ভাসতে দেখা যায়। পাড়াগাঁয় দুপুরবেলা অপরূপ রূপে এবং বিষণ্ণতায় কবির মনে মাধুর্য এবং স্বপ্নাবেশ দিয়ে যায়। কবি চোখে মায়া কাজল এঁকে দেয়। তাই সব মিলিয়ে পাড়াগাঁয়ের দুপুরবেলার প্রকৃতিকে কবি খুব ভালোবাসেন। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যেন একখানি সুখের কাহিনী নানা আখরে ভরি। আখর শব্দটির অর্থ কি, সুখের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো। উত্তর হলো, আখর শব্দটির অর্থ হলো অক্ষর বা বর্ণ। পাঠ্য কবিতাটিতে কবি জসীমউদ্দীন সুখের অনেকগুলি ছবি এঁকেছেন। সেই সুখের চরিত্রের মধ্যে আমাদের সবচেয়ে ভালো লেগেছে মটরের ডাল, মসুরের ডাল, কালো জিরা, ধনে এবং লঙ্কা মরিচ দিয়ে যে সুন্দর আলপনার মতো আঁকা হয়েছে সেই চিত্রটি। এই চিত্র উপদ্রবহীন, শান্তিপূর্ণ এবং সুখের নীড়ের কথা মনে করিয়ে দিয়েছে। গ্রামের অতি পরিচিত শাকসবজি একত্রে সমাবেশ আমাদেরকে মুগ্ধ করে। মটর, মসুর, কালোজিরে, ধনে, লঙ্কা, মরিচ একসঙ্গে উঠোনে শুকোতে দেওয়া এবং শস্য শ্যামলা এবং বঙ্গভূমির কথা মনে করিয়ে দেয়। তাই কবি চিত্রটিকে আমাদের ভালো লেগেছে। 3 নম্বর প্রশ্ন কি বলছে, মানুষ বড় কাঁদছে, কি কারণে কবি এ কথা বলেছেন। চলো উত্তরটা দেখে নাও কি বলছে। উত্তর হলো, সমগ্র পৃথিবী জুড়ে চলেছে ক্ষমতার রাজনীতি, ফলে রাজনীতি, অর্থনীতি এবং ক্ষমতায়ন খেলার সময় ও অস্থির। দুটো বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই এবং বিচ্ছিন্নতা ভাব, উগ্রপন্থী এবং মানসিকতা মানুষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সমাজ মনস্ক কবি শক্তি চট্টোপাধ্যায় জীবনকে দেখেছেন কঠিন বাস্তবের মাটি থেকে। যেহেতু সমাজের বিকৃত এবং ব্যভিচার দেখে কবি মর্মাহত। সমাজের জটিল আবর্তে পড়ে মানুষ অসহায় হয়ে পড়ছে। এর মধ্যে স্বার্থন্বেষী মানুষরা মেতে উঠেছে অত্যাচারে এবং উৎপীড়নের খেলায়। তারা বিচ্ছিন্ন ও আত্মকেন্দ্রিক হয়ে জীবনে যন্ত্রণা এবং ক্ষতবিক্ষত হয়ে পড়ছে। এই সমস্ত মানুষদের জন্য কবি খুবই মর্মাহত হয়েছেন। তাই তিনি মানুষের কাছে মানুষের কান্নার কথাকে তুলে ধরেছেন। 5 নম্বর টপিকে কি বলছে দেখো, বলছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে অপুর মুখ শুকাইয়া গেল। অপু কি দেখে ভয় পেয়েছিলেন এবং কেন, তার সঙ্গে কি হয়েছিল। উত্তর কি বলছে, অপুর সঙ্গে তখন তার বোন নীলটু ছিল। সন্ধ্যাবেলায় নীলটু ভয়ে সুরে ঘোষণা করলো আতুরি ডাইনির বাড়ি। বলছে শুনে অপু দেখতে পেল এক রহস্যময় বুড়ি, আতুরি ডাইনি, যার কুসংস্কারের গল্পে শিশু অপহরণ ও রক্তচুষার মিথ্যা দায়িত্ব আরও কার্যকলাপ ছিল। তাই অপু সন্তুষ্ট হয়ে স্তব্ধিত হয়ে যায়। 5 নম্বর প্রশ্ন কি বলছে, পাঠশালা বসিত বৈকালে। পাঠশালাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর কি বলছে, গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এই পাঠশালা একটি একক কক্ষ বিশিষ্ট নির্মাণ। ইটের দেওয়াল, টিনের ছাদ, ফাটল ধরানো জানলা এবং ভীষণ সরল কাঠের বেঞ্চ টেবিল এখানে প্রধান বিশিষ্ট। চারপাশে কয়েকটি পুরনো বটগাছ তাদের ছায়া ফুলের প্রাঙ্গণ সাজায়।
আর দেওয়ালে সাদা চক দিয়ে লেখা ব্ল্যাকবোর্ড শিক্ষার্থীদের পাঠের কার্যক্ষেত্র। চলো 5-এর 3 নম্বর প্রশ্নটা দেখে নাও কি বলছে। বলছে আমলাকে তার সঙ্গে কিভাবে অপুর পরিচয় হয়েছিল? উত্তর হলো, একবার অপুর বাবার সাথে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে বেড়াতে গিয়ে তারই প্রতিবেশী মেয়ে ছিল অমলা। অমলাদের বাড়িতে অপুর নিমন্ত্রণ ছিল। অমলাই অপুকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এই সূত্রে অপুর সাথে অমলার আলাপ। বিকেলে খেলতে গিয়ে অপুর পা বাঁশের বেড়ায় ফাঁকে আটকে গিয়ে অমলাই অপুকে সেখান থেকে উদ্ধার করে তার পায়ে পাথরকুচির পাতা বেটে লাগিয়ে দেয়। পরে অপু আমলার বাড়িতে খেলতেও যায়। সে আমলার নানান রকম খেলনা দেখে আশ্চর্য হয়ে যায়। 5-এর 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। বলছে তাহার বাবা বলিল, ওই দেখো খোকা, রেলের রাস্তা। কার বাবার কথা বলা হয়েছে? রেলের রাস্তা দেখে খোকা কি বলেছিল? চলো উত্তরটা দেখে নাও। উল্লিখিত প্রশ্নে ছোটদের পথের পাঁচালী গ্রন্থের প্রধান চরিত্র হলো অপুর বাবা হরিহরের কথা বলা হয়েছে। রেলের রাস্তা দেখে খোকা অর্থাৎ অপু অবাক হয়ে গিয়েছিল ও মজা পেয়েছিল। বিস্ময়ের সঙ্গে সঙ্গে তার মনে এক আনন্দ মিশ্রিত অনুভূতির সৃষ্টি হয়েছিল। তার কেবলই মনে হচ্ছিল যে রেলের রাস্তা কেমন সহজভাবে তার সামনে এসে পড়েছে। রেলের রাস্তা দেখে তার স্বভাব কৌতূহলী মনে জাগে নানান প্রশ্ন। সে তার বাবাকে নানান প্রশ্ন জেরবার করে তোলে। তার শিশু মনে রেলগাড়ি দেখার স্বাদও জাগে, কিন্তু রেলগাড়ি 2 ঘন্টা পর আসবে বলে সে যাত্রা তার আর রেলগাড়ি দেখা হয়ে ওঠেনি। 6 নম্বর টপিকে কী বলছে দেখো। 6 নম্বর টপিকে বলছে যে কোনো একটি চিঠি লেখো। দেখো প্রথম চিঠিটি কী বলছে। বলছে বাড়িতে অতিথি এলে তোমার আচরণ কেমন হওয়া উচিত সেই সম্পর্কে বন্ধুকে একটি চিঠি লেখো। চলো প্রথম চিঠিটি দেখে নাও। প্রথম চিঠিটি কী বলছে। বলছে দেখো তুমি এখানে তোমার পছন্দ মতন তোমাদের বন্ধুর নামটা তুমি এখানে লিখে দেবে। এখানে দেখো আমি কি লিখেছি, সুপ্রিয় মেঘনা। তুমি এখানে তোমার বন্ধুর নামটা লিখে নেবে এবং এখানে ভালো করে তোমরা এখানে চিঠিটা লেখা আছে তুমি ভালো করে একবার দেখে নাও। দেখে নিয়ে এটা স্ক্রিনশট করে নিয়ে ভালো করে একবার পড়ে নেবে। আর ঠিক এভাবে তুমি লিখে দিতে পারো বা তুমি তোমার মনের মতন করে ভালো করে সাজিয়েও তুমি লিখে নিতে পারো। জাস্ট আমি ছোটো করে একটু বলে দিচ্ছি, একবার দেখে নাও। বলছে কেমন আছিস, আশা করি তুই ভালোই আছিস। অনেকদিন তোর সাথে দেখা হয় না, তাই ভাবলাম তোকে একটা চিঠি লিখি। আজ তোকে একটা খুব দরকারি বিষয় নিয়ে লিখতে বসেছি। বাড়িতে অতিথি এলে আমাদের আচরণ কেমন হওয়া উচিত। জানিস তো অতিথি মানেই ভগবানের রূপ। তাই ওরা যখন আমাদের বাড়িতে আসেন তখন আমাদের কিছু বিষয় খেয়াল রাখা খুব জরুরি। প্রথমত অতিথি আসার আগে থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। ঘরদোর পরিষ্কার রাখা, অতিথিদের জন্য সুন্দর বিছানা তৈরি করা, এগুলো তো আছেই। আর হ্যাঁ, অতিথি এলে প্রথমে তাদের হাসি মুখে স্বাগত জানানো উচিত। তাদের বসতে বলা, জল বা শরবত দিতে চাওয়া, এগুলো খুব সাধারণ ভদ্রতা, কিন্তু এর গুরুত্ব অনেক। দ্বিতীয়ত তাদের সাথে গল্প করার সময় তাদের পছন্দ অপছন্দের দিকে খেয়াল রাখতে হবে। যদি তারা ক্লান্ত থাকে তাহলে জোর করে বেশি কথা না বলাই ভালো। তাদের কি খেতে ভালো লাগে, কিসে আরাম পান সেই ব্যাপারে জিজ্ঞাসা করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারলে খুব ভালো হয়। তৃতীয়ত খাবার পরিবেশনের সময় খুব সতর্ক থাকতে হবে, কিন্তু কিছুর যেন অভাব না হয়। বারবার তাদের জিজ্ঞাসা করা উচিত তাদের আরও কিছু লাগবে কি না, আর তারা চলে যাওয়ার সময় তাদের হাসি মুখে বিদায় জানানো এবং আবার আসার আমন্ত্রণ জানানো উচিত। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি কিন্তু আমাদের আতিথেয়তাকে আরও সুন্দর করে তোলে। তাই এতে অতিথিরা খুশি হন, আরও আমাদের ভালো লাগে। আশা করি আমার এই কথাগুলো তোমার কাজে লাগবে। যেখানে দেখা হবে তখন আরও অনেক গল্প হবে। তোমার প্রিয় বন্ধু এবং তোমার নামটা লিখে এবং তুমি পাশে সময়টা লিখে তুমি শেষ করে দিতে পারো। তারপরে দেখো 2 নম্বর চিঠিটি কী বলছে। 2 নম্বর চিঠিতে বলছে তোমার নিজ নিজ এলাকায় যে কোনো একটি সমস্যার কথা উল্লেখ করে সমাধান চেয়ে পৌরপিতার নিকট একটি আবেদনপত্র লিখো। চলো দেখে নাও। এবার আবেদনপত্রে কি মাননীয় পৌরপিতা, তারপরে পৌরসভার নামটা তুমি লিখে দেবা, পৌরসভার ঠিকানাটা লিখে দেবা। এবার দেখো নিচে কী দিয়েছি, নিচে দেখো বিষয়, যে সমস্যা সেই সমস্যাটা সমাধানের জন্য তুমি এখানে টপিকটা লিখে দেবা। দিয়ে এবার কি মহাশয়, এবার দেখো আমি এখানে বলে দিচ্ছি, তুমি এখানে আমার যেরকম লেখা আছে তুমি সেরকমই লিখতে পারো, বা তুমি তোমার সমস্যা অনুযায়ী তুমি এটাকে ভালো করে আরও গুছিয়ে তুমি সুন্দর করে লিখে নিতে পারো। কী বলছে, সবিনয় নিবেদন, এই যে আমি দিয়ে তোমার নাম, দিয়ে তোমার এলাকার নাম, এর একজন স্থায়ী বাসিন্দা, আপনার কাছে আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য আবেদন জানাচ্ছি। আমাদের এবং আপনার এলাকার নাম, এবং তুমি এখানে তোমার এলাকার নামটা দিয়ে দেবে, এলাকার সমস্যাটি উল্লেখ করে দেবে। যেমন দেখো এখানে আমি একটা কী লিখেছি, বলছে জল জমার সমস্যা, রাস্তার বেহাল অবস্থা এবং আবর্জনা নিষ্কাশনের ব্যবস্থা, পানীয় জলের অভাব ইত্যাদি সমস্যা বিস্তারিত বিবরণ দিতে পারো তুমি। যেমন বলছে, যেমন যদি জল
জমার সমস্যা হয় তাহলে লিখুন। কি লিখবে একটু ভালো করে দেখে নাও। কি বলছে এখান থেকে দেখে নাও। বলছে সামান্য বৃষ্টিতে রাস্তার উপর জল জমে যায়, যার ফলে পথচারী ও যানবাহন চলাচলের চরম অসুবিধা হয়। জল জমে থাকার কারণে মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে, যা ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি বাড়াচ্ছে। যদি রাস্তার বেহাল দশা হয় তাহলে লিখুন, দেখো তাহলে লিখবে, কি লিখবে, রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে এবং ছোট যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। এই সমস্যার কারণে এলাকার মানুষ কী কী অসুবিধা হচ্ছে তা উল্লেখ করুন। যেমন শিক্ষার্থীদের স্কুলে যেতে অসুবিধা, অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছাতে দেরি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনের সমস্যা ইত্যাদি। আমরা এই সমস্যার দ্রুত সমাধান কামনা করছি। অতএব আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই সমস্যা থেকে মুক্তি দেন। আপনার সুবিবেচনার জন্য অগ্রিম ধন্যবাদ। তারিখটা এদিকে লিখে দেবে। এবার এখানে কি লিখবে, বিনীত, তোমার নাম, তোমার ঠিকানা এবং যোগাযোগ নাম্বারটা তুমি এখানে লিখে দিতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এক লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।